আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার ২৮ জুলাই বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক তফসিল ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট খসড়া ভোটের তালিকা প্রকাশ, ৭, ১০ ও ১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা, ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা, ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল করা, ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে। প্রত্যেক আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গাজা ও বাণিজ্য ইস্যুতে স্টারমারের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমাঞ্চল ও স্কটল্যান্ডে তার নিজস্ব গালফ রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আমন্ত্রণ জানিয়েছেন। আজ এই রিসোর্টে কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং গাজায় যুদ্ধ সংকট নিয়ে আলোচনার কথা রয়েছে। দুটি সরকারি সূত্রেই তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের। এরপর জানাবো গাজায় দুর্ভিক্ষ মোকাবেলায় আরও অধিক ত্রাণ দরকার বলছে ডব্লিউএফপি। গাজায় দীর্ঘদিন ধরে খাদ্য সরবরাহ বন্ধ রাখার ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের একাধিক সংস্থা গাজায় আরও অধিক খাদ্য পাঠানোর আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক চাপের ফলে শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ দিতে বাধ্য হয়েছে। এদিকে ২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদী সরকার, মমতার হুঙ্কার। মোদী সরকারের সময়সীমা বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভারতীয় গণতন্ত্রের ভিত ধ্বংস করেছে ডাবল ইঞ্জিন সরকার মোদী, তাই পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু হবে না। তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০২৯-এর আগেই মোদীর পতন অনিবার্য। এদিকে কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালালো থাইল্যান্ড। কম্বোডিয়ার মধ্যকার চলমান সংঘাত বন্ধে মালয়েশিয়ায় আলোচনার টেবিলে বসতে দুই দেশ একমত হওয়ার পর কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। আজ হামলা তথ্য নিশ্চিত করেছে রয়্যাল থাই আর্মি আরটিএ। থাই সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, কম্বোডিয়া সীমান্তে সুরিন প্রদেশে সীমান্তবর্তী একটি ভবনে হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। ওই ভবনটি কামান ঘাঁটি হিসেবে কম্বোডিয়ার সেনাবাহিনী ব্যবহার করছিল। সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার ২৮ জুলাই বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক তফসিল ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ করা হবে। ৬ আগস্ট খসড়া ভোটের তালিকা প্রকাশ, ৭, ১০ ও ১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা, ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা, ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল করা, ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার,
ইশতেহার 4 সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা 15 সেপ্টেম্বর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে। প্রত্যেক আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ অনেকগুলো সংকটের মুখোমুখি হয়েছে। সবগুলোই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর এগিয়ে নিয়ে চলেছে। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জ্ঞাপন করি সবাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে দেশটাকে অনেক ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু দুর্বৃত্তরা তাকে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে না। গাজা ও বাণিজ্য ইস্যুতে স্টারমারের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমাঞ্চলীয় স্কটল্যান্ডে তার নিজস্ব গল্ফ রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আমন্ত্রণ জানিয়েছেন। আজ এই রিসোর্টে কেয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং গাজায় ক্ষুধা সংকট নিয়ে আলোচনার কথা রয়েছে। দুটি সরকারি সূত্রে তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের। গতকাল রোববার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার পর ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন এতে স্টারমার খুশি হবেন। ট্রাম্প বলেছেন যদিও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই চুক্তির সঙ্গে জড়িত নন, এরপরও তিনি খুশি হবেন কারণ সেখানে একটি ঐক্য তৈরি করা হয়েছে। এদিকে স্টারমার আশা করেছিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম ও স্টিলের উপর শুল্ক হ্রাস করবেন, কিন্তু রোববার ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের জন্য 50% স্টিল ও অ্যালুমিনিয়াম শুল্কে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং বলেছেন ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ব্রিটেনের ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেইন্স বিবিসিকে বলেছেন ট্রাম্পের সঙ্গে আলোচনা ব্রিটেনের জন্য তাদের যুক্তি তুলে ধরার একটি ভালো সুযোগ তৈরি করেছে, তবে তিনি প্রত্যাশা রাখছেন সোমবার এর মধ্যেই এ বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে কোনো ঘোষণা আসতে পারে। তবে সোমবার বিকালে স্কটল্যান্ডের পশ্চিম উপকূলীয় অঞ্চল সফরের আগে ট্রাম্প এ বিষয়ে কিছুই জানাননি। ব্রিটেনের ব্যবসা বাণিজ্য মন্ত্রী জোনাথন আরও জানান, আমরা ট্রাম্পের সঙ্গে একটি দায়িত্বশীলভাবে আচরণ করে কথা বলতে চাই, কারণ গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিরা হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটি আমরা মেনে নেব না। ফিলিস্তিনকে এবার স্বীকৃতি দিতে হবে। গাজায় দুর্ভিক্ষ মোকাবেলায় আরও অধিক ত্রাণ দরকার বলছে ডব্লিউএফপি। গাজায় দীর্ঘ সময় ধরে খাদ্য সরবরাহ বন্ধ রাখার ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের একাধিক সংস্থা আজ গাজায় আরও অধিক খাদ্য পাঠানোর আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক চাপের ফলে শেষ পর্যন্ত ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়ার পরই আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এমন আহ্বান জানালো খবর রয়টার্সের। চলতি সপ্তাহে ক্ষুধায় কাতর শিশুদের ছবি বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করার পর ইসরায়েল একটি বিমান থেকে ত্রাণ ফেলাসহ একাধিক পদক্ষেপ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে গাজার 3টি অঞ্চলে প্রতিদিন মানবিক বিরতি এবং ত্রাণ বহনকারী কনভয়ের জন্য নতুন নিরাপদ করিডর চালুর উদ্যোগ গ্রহণ করা। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহার ও অপুষ্টিতে ভুগে গত 24 ঘন্টায় 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধায় 147 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 89 জন শিশু। এই ঘটনা ঘটেছে গত কয়েক সপ্তাহের মধ্যে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় 60 ট্রাক খাদ্য সরবরাহ করা হয়েছে, কিন্তু এগুলো প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, পূর্ব ইউরোপের বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক শামের আবদেল জাবের রয়টার্সকে বলেছেন 60 ট্রাক খাবার সরবরাহ যথেষ্ট নয়। আমাদের লক্ষ্য হলো প্রতিদিন অন্তত 100টি ট্রাক গাজায় প্রবেশ করানো। 2029 সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার, মমতার হুঙ্কার। মোদি যেভাবে মুসলিমদের দমনপীড়ন শুরু করেছে 2029 সালের আগেই মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেছেন, মোদি সরকার যেভাবে আমাদের ভারতীয়দের গ্রেপ্তার করে বাংলাদেশে পুশিন করছে, তাদেরকে বাংলাদেশি বলে গালাগাল দিচ্ছে, দরকার হলে আরেকটি যুদ্ধ হবে, সেই যুদ্ধ হবে ভাষা আন্দোলনের যুদ্ধ। মোদির বিরুদ্ধে এবার খেপেছেন তিনি বলেন,
বলেন, আমরা চাই একটি স্বাধীন ভারতবর্ষ, কিন্তু মোদি আমাদেরকে আলাদা আলাদা ভাগে ভাগ করতে চায়। আগামী 2029 সালের মধ্যেই মোদি মুখ থুবড়ে পড়বে, তার সরকার সামনের দিকে আর অগ্রসর হতে পারবে না। এ অবস্থায় মোদির অবস্থা খুব শোচনীয় পর্যায়ে এসে পড়েছে। কোনোভাবেই মোদি আগামী দিনে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। সে যোগ্যতা ইতিমধ্যেই মোদি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তিনি। মমতা আরও বলেন, আমি কোনো ভাষার বিরোধী নই, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি সোজাসুজি। বিজেপির বিরুদ্ধে আঙ্গুল তুলে মমতা বলেছেন, ডবল ইঞ্জিন সরকার দেশের ভিত ধ্বংস করছে। বিরাট গেম প্ল্যান চলছে, কিন্তু বাংলার মানুষ মাথা নত করবে না। আমরা লড়াই জানি, লড়াই করে বাঁচতে জানি। দরকার হলে জীবন দেব, আবার ভাষা কেড়ে নিতে দেব না। এই সরকার 29 পর্যন্ত টিকতে পারবে না, তার আগেই ধপাস করে পড়ে যাবে।